কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা? তোমাদের জন্য আজকে আবার ইউনিট 1 এর লেসন 2 নিয়ে চলে এসেছি। আমি তোমাদের সুস্মিতা ম্যাম। আজকে আমাদের লেসন 2 এর পার্ট 1 হবে এবং নেক্সট ক্লাস পার্ট 2 এর উপরে হবে। দুটো পার্টেই আমরা লেসন 2 শেষ করে ফেলবো। দেখে নিই কি কি আছে। নেলসন ম্যান্ডেলা হচ্ছে আমাদের আজকের লেসন 2 এর টপিক। আমরা নেলসন ম্যান্ডেলা সম্পর্কে জানবো, ওনার জীবন সম্পর্কে, স্ট্রাগল সম্পর্কে ব্রিফ একটা ডিসকাশন থাকবে প্রথম সেকশনে। তারপরে আমরা টেক্সটটা পড়ব। এরপরে যে ওয়ার্ড মিনিংগুলো আছে, কিছু একটু আনকমন ওয়ার্ড থাকতে পারে তোমাদের জন্য, সেগুলোই আমি একটু তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর তারপরে থাকবে এক্সারসাইজ। চলে এসেছি সেকশন 1-এ। আমরা নেলসন ম্যান্ডেলা সম্পর্কে সংক্ষেপে প্রথমে জেনে নেব। তার পুরো নাম হচ্ছে নেলসন রোহিলালা ম্যান্ডেলা। আমরা জানি না এই মাঝখানের অংশটুকুর উচ্চারণ খসা ভাষার শব্দ, এটা ইংরেজি শব্দ নয়। তো খসা ভাষা যেহেতু আমরা জানি না, তাই তাদের নেটিভ ল্যাঙ্গুয়েজে তারা কিভাবে উচ্চারণ করে, এটা একটা আফ্রিকান ল্যাঙ্গুয়েজ খসা। তো আমরা যেহেতু সেটা জানি না, আমরা সাধারণত পুরো বিশ্ববাসী তাকে নেলসন ম্যান্ডেলা হিসেবেই জেনে আসছেন। তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে নেলসন ম্যান্ডেলার নাম আজকে প্রথম শুনলে? যদি এমন কেউ থেকে থাকো, তো তাদের জন্যই আমি সংক্ষেপে ব্যাপারটা জানিয়ে রাখছি। উনি সাউথ আফ্রিকাতে জন্মেছিলেন 1918 সালের 18ই জুলাই। এখানে জন্মস্থানের কথাও বলা আছে। উনি মারা গেছেন 2013 সালে, তার বয়স হয়েছিল 95। মারাও গেছেন উনি সাউথ আফ্রিকাতেই। এবং উনি যে রাজনৈতিক দলটার সাথে যুক্ত ছিলেন সেটা হচ্ছে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস। এখন দেখা যাক যে তার অবদান কি, কেন আমরা তাকে নিয়ে আজকে একটা ক্লাস করছি, তিনি কেন আমাদের পাঠ্যপুস্তকের অংশ। তোমরা দেখেছো যে তোমাদের যে ইউনিট 1, সেই ইউনিট 1 এর কিন্তু একটা নাম আছে। ইউনিট 1 এর নাম হচ্ছে পিপল অর ইনস্টিটিউশনস মেকিং হিস্ট্রি। যেসব মানুষ বা যেসব ইনস্টিটিউশন ইতিহাস তৈরি করেছে তাদেরকে নিয়ে কিন্তু এক একটা লেসন বানানো হয়েছে। লেসন 1 ছিল আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে। তার সম্পর্কে আমরা আলোচনা করেছি সেখানে। উনি কেন গুরুত্বপূর্ণ, তার অবদান কি কি, তার ভাষণটার কি তাৎপর্য ছিল, সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম, যেটা দিয়ে আমাদের দেশের ইতিহাস রচিত হয়েছিল। ঠিক একইভাবে নেলসন ম্যান্ডেলা, তার অবদান কি, তিনি কি হিস্ট্রিটা তৈরি করেছেন, সেটাও আমরা জেনে নেব এটা থেকে। দেখি এখানে লেখা আছে যে উনি হচ্ছেন অ্যান্টি অ্যাপার্থিড রেভলিউশনারি। এই শব্দটা হয়তোবা অনেকেই জানো না, অ্যাপার্থিড শব্দটার মানে কি। এটা হচ্ছে সাউথ আফ্রিকার একটা সিস্টেম ছিল সেই সময়, যে যারা কৃষ্ণাঙ্গ মানুষ, অর্থাৎ আমরা যাদেরকে কালো মানুষ, বা আমাদের দেশে একটা শব্দ আছে নিগ্রো, যে শব্দটা বলা উচিত নয়, আমরা বলে থাকি প্রায়, কিন্তু তোমাদের জেনে রাখা উচিত যে নিগ্রো বলে সম্বোধন করাটা খুব অফেন্ডিং। বাইরের দেশে এটা আর করে না, তাই আমরা কৃষ্ণাঙ্গ বলবো। ঠিক আছে? তো কৃষ্ণাঙ্গ মানুষ যারা ছিলেন তারা রাজনৈতিক বা অর্থনৈতিক অধিকার পেতেন না। তাদের বিভিন্ন রকম শিক্ষাক্ষেত্র বলো, চাকরি ক্ষেত্র বলো, সব ক্ষেত্রে তারা পিছিয়ে ছিলেন, নিষ্পেষণের শিকার হচ্ছিলেন। এই সোশ্যাল সিস্টেমটাকেই বলা হয় অ্যাপার্থিড। তো উনি ছিলেন একজন বিপ্লবী, যিনি অ্যান্টি অ্যাপার্থিডের সাথে জড়িত ছিলেন। তার মানে উনি এই বৈষম্যটার, কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে যে বৈষম্যটা চলছিল, সেই বৈষম্যটার উনি বিরুদ্ধে ছিলেন। 1962 সালে তার এই রাজনৈতিক কার্যকলাপের জন্য, তার বিপ্লবের জন্য তাকে অ্যারেস্ট করা হয়। উনি 27 বছর জেলে ছিলেন এবং পরবর্তীতে উনি সাউথ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপ্রধান হয়েছিলেন এবং প্রেসিডেন্ট হিসেবে উনি সেই দেশে দায়িত্ব পালন করেছিলেন 1994 থেকে 1999 সাল পর্যন্ত। এই ছিল আমাদের নেলসন ম্যান্ডেলা সম্পর্কে সংক্ষেপে জানা। এবার আমরা তার সম্পর্কে আমাদের বইয়ে যা লেখা আছে সেখান থেকে জেনে নেব। এবারে আমরা সেকশন 2-তে চলে এসেছি, যেখানে আমাদের টেক্সটটা পড়বার পালা এবং টেক্সটটার অর্থ এবং এখানে যে বক্তব্যগুলো বোঝাতে চাওয়া হয়েছে, যে কনসেপ্টগুলো দেওয়া হয়েছে,
সেই কনসেপ্টগুলো ক্লিয়ার করতে হবে। এসো আমরা প্রথমে টেক্সটটা পড়তে শুরু করি। Nelson Mandela, from apartheid fighter to president and unifier. এই ক্যাপশনটা আসলে রয়টার্সের একটা আর্টিকেল প্রকাশিত হয়েছিল নেলসন ম্যান্ডেলার উপরে। সেখান থেকে এই আর্টিকেলের অংশ বিশেষ তোমাদের ইংলিশ ফর টুডে বইটাতে ইনক্লুড করা হয়েছে। তো অরিজিনাল টাইটেলটা ছিল এই পর্যন্ত, প্রেসিডেন্টের পরেও আরো দুটো শব্দ ছিল, সেটা হচ্ছে অ্যান্ড ইউনিফায়ার। ঠিক আছে, এটা প্রকাশিত হয়েছিল 2013 সালের 15ই ডিসেম্বরে। আমরা পড়তে শুরু করি। এটা প্রকাশ হয়েছিল জোহান্সবার্গ থেকে। হ্যাঁ, রয়টার্স হচ্ছে একটা বার্তা সংস্থার নাম, এটা তোমাদেরকে জানিয়ে রাখলাম। তো তোমরা চাইলে এখনো reuters.com-এ গিয়ে এই আর্টিকেলটা চেক করে দেখতে পারো, পুরো আর্টিকেলটা সেখানে পাবে। আর তোমাদের ইংলিশ ফর টুডে বইটাতে যেটা আছে সেটা হচ্ছে এই আর্টিকেলটা থেকে নেয়া একটা অংশ বিশেষ। আচ্ছা, আমরা পড়ি। Nelson Mandela guided South Africa from the shackles of apartheid to a multiracial democracy as an icon of peace and reconciliation who came to embody the struggle for justice around the world. একটু ভেঙে ভেঙে বুঝি মিনিংটা। নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকাকে, দক্ষিণ আফ্রিকাকে বর্ণ বৈষম্যের শিকল থেকে মুক্ত করার দিকে পরিচালিত করেছিলেন, উনি গাইড করেছিলেন সাউথ আফ্রিকাকে, উনি নেতৃত্ব দিয়েছিলেন বর্ণবাদের শিকল থেকে মুক্ত হতে। মুক্ত হয়ে কি হবে সেটা হচ্ছে বহুজাতিক একটি গণতন্ত্রের পথে যাত্রা করবে। বহুজাতি মানে সেখানে শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ সবাই থাকবে। তো উনি ওই ধরনের একটা গণতন্ত্রের দিকে সাউথ আফ্রিকাকে গাইড করছিলেন। কি হিসেবে করছিলেন? As an icon of peace and reconciliation who came to embody the struggle for justice around the world. উনি শান্তি এবং পুনর্মিলনের প্রতীক হিসেবে এই কাজটা করছিলেন, যিনি এসেছিলেন সারা পৃথিবীতে ন্যায়ের পক্ষের সংগ্রামের একটা মূর্ত প্রতীক হিসেবে ন্যায়ের বিরুদ্ধে সংগ্রামটাকে প্রকাশ করার জন্য তিনি এসেছিলেন এবং গাইড করছিলেন সাউথ আফ্রিকাকে। আচ্ছা, পরের প্যারায় আসি। Imprisoned for nearly 3 decades for his fight against white minority rule, Mandela never lost his resolve to fight for his people's emancipation. কতদিন ধরে উনি ইমপ্রিজন ছিলেন? এখানে দেখছি আমরা 3 দশকের কাছাকাছি সময় ধরে উনি ইমপ্রিজন ছিলেন। কেন ছিলেন? ফর হিজ ফাইট এগেনস্ট হোয়াইট মাইনরিটি রুল। শ্বেতাঙ্গদের আধিপত্যের বিরুদ্ধে তার যে সংগ্রাম চলছিল, সেই সংগ্রামের ফলে তাকে 3 দশকের কাছাকাছি সময় বন্দি থাকতে হয়েছিল, কারারুদ্ধ থাকতে হয়েছিল। কিন্তু এভাবে বন্দি থেকেও ম্যান্ডেলা কি হয়েছিল? ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিজলভ টু ফাইট ফর হিজ পিপলস ইমানসিপেশন। এতদিন বন্দি থেকেও তিনি তার মানুষদের মুক্তির জন্য, মুক্তির লক্ষ্যে তার যে দৃঢ় সংকল্প, সেই সংকল্পকে উনি কখনো হারাননি, রিজলভকে হারাননি। রিজলভ হচ্ছে দৃঢ় সংকল্প। হি ওয়াজ ডিটারমাইন্ড টু ব্রিং ডাউন apartheid while avoiding a civil war. একটা গৃহযুদ্ধকে এড়িয়ে তিনি এই যে অ্যাপার্থিড, যে বর্ণ বৈষম্য, সেটাকে ভেঙে দিতে অত্যন্ত দৃঢ় প্রত্যয়ী ছিলেন, দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। His prestige and charisma helped him win the support of the world. তার যে মর্যাদা এবং তার যে একটা কারিজমা হচ্ছে এক ধরনের সম্মোহনী ব্যক্তিত্ব। তার মর্যাদা এবং তার নেতৃত্বের যে কৌশল বা তার যে ব্যক্তিত্বের যে প্রভাব, সেইটাই তাকে সারা পৃথিবীর সাপোর্ট পেতে সাহায্য করেছিল। আচ্ছা, দ্বিতীয় অংশে যায়। কোটেশন মার্কসের মধ্যে দেয়া এই কথাটুকু, তার মানে এটা হচ্ছে ওনার কথা। উনি কি বলছেন আমরা দেখি। উনি বলছেন, I hate race discrimination most intensely and in all its manifestations. আমি
সবচেয়ে প্রবলভাবে রেস ডিসক্রিমিনেশন, এই বর্ণ বৈষম্যকে ঘৃণা করি এবং বর্ণ বৈষম্যের সব রকম প্রকাশকে ঘৃণা করি। যত রকমভাবে এই বৈষম্য প্রকাশিত হয়, ম্যানিফেস্ট করে নিজেকে, আমি তার বর্ণ বৈষম্যের প্রতিটি প্রকাশকেই ঘৃণা করি। আই হ্যাভ ফট ইট অল ডিউরিং মাই লাইফ। আমি আমার সারা জীবন ধরে এর বিরুদ্ধে লড়ে গেছি। আই উইল ফাইট ইট নাও। আমি এর বিরুদ্ধে লড়বো। অ্যান্ড আই উইল ডু সো আনটিল দ্য এন্ড অফ মাই ডেজ। এবং আমার জীবনের শেষ দিনগুলো পর্যন্ত আমি এর বিরুদ্ধেই লড়াই করে যাব। Mandela said in his acceptance speech on becoming South Africa's first black president in 1994. আচ্ছা, 1994 সালে উনি প্রথম সাউথ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হওয়ার পরে যে বক্তব্যটা রেখেছিলেন, সেই বক্তব্যে উনি বলেছিলেন, "The time for the healing of the wounds has come. The moment to bridge the chasms that divide us has come." আচ্ছা, আহতদের সুস্থ করার সময় এসে গেছে। যে ফাটলগুলো হয়েছে, যে ফাটলের ফলে আমাদের মধ্যে বিভেদ তৈরি হয়েছে, তার মাঝখানে সেতু বাঁধার সময় চলে এসেছে। তারপরে উনি আবার আরেকটা লাইন বলেছেন কি, "We have at last achieved our political emancipation." এই কথাগুলো কিন্তু উনি বলছেন কবে? 1994 সালে। তো 94 সালে ততদিনে কিন্তু উনি বের হয়ে এসেছেন, এবং বের হয়ে এসে দেখা যাচ্ছে যে কালো মানুষেরা যে অধিকারগুলো পাচ্ছিল না, তার কিন্তু অনেকখানি তারা পেতে শুরু করলো। অ্যাটলিস্ট স্বীকৃতিগুলো তারা পেতে শুরু করলো। হয়তো মানসিকভাবে বৈষম্য এখনো মানুষের মধ্যে আছে। একজন শ্বেতাঙ্গ মানুষ এখনো একজন কৃষ্ণাঙ্গ মানুষের সাথে মানসিক একটা দূরত্ব বজায় রাখে, কিন্তু সামাজিকভাবে বা রাজনৈতিকভাবে তাদের কিন্তু কিছু অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। সেই কারণে উনি বললেন, "উই হ্যাভ অ্যাট লাস্ট অ্যাচিভড আওয়ার পলিটিক্যাল ইমানসিপেশন।" আমরা শেষ পর্যন্ত আমাদের রাজনৈতিক মুক্তি অর্জন করেছি। আচ্ছা, in 1993 Mandela was awarded the Nobel Peace Prize, an honor he shared with F.W. de Klerk, the white African leader who had freed him from prison 3 years earlier and negotiated the end of apartheid. 93 সালে উনি নোবেল শান্তি পুরস্কার পেলেন, একজনের সঙ্গে যৌথভাবে পেয়েছিলেন। তো নোবেল পুরস্কার তার মানে সে বছর 93 সালে দুজন পেয়েছিলেন, একজন হচ্ছে নেলসন ম্যান্ডেলা আর একজন হচ্ছেন F.W. de Klerk। এই ভদ্রলোককে, ইনি হচ্ছেন শ্বেতাঙ্গ আফ্রিকান নেতা, যিনি নেলসন ম্যান্ডেলাকে কারাগার থেকে মুক্ত করে এনেছিলেন 3 বছর আগে, এবং তার সাথেই এই বর্ণ বৈষম্যের অবসান নিয়ে আলোচনাটা হয়েছিল। মানে F.W. de Klerk এবং ম্যান্ডেলার মধ্যে এই আলোচনাটা হয়েছিল, এবং এই ভদ্রলোক ম্যান্ডেলাকে মুক্ত করেছিলেন, যার কারণে 93 সালে তাদের দুজনকে একসাথে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয়েছিল। আচ্ছা, এরপরে Mandela went on to play a prominent role on the world stage as an advocate of human dignity in the face of challenges ranging from political repression to AIDS. আচ্ছা, ম্যান্ডেলা বিশ্ব মঞ্চে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চললেন মানুষের মর্যাদা বজায় রাখার জন্য, এবং সেটা কি ধরনের চ্যালেঞ্জের মুখে মানুষের মর্যাদা রাখতে উনি সংগ্রাম করলেন, সেটা হচ্ছে রাজনৈতিক যে বৈষম্য, শোষণ, নিপীড়ন থেকে শুরু করে এইডসের ফলেও মানুষের যে কষ্টগুলো হয়, উনি এই সব রকম ভোগান্তির ব্যাপারে উনি সোচ্চার ছিলেন, যে সমস্ত ভোগান্তির মধ্যে মানুষ যেন তার মানবিক যে অধিকারটুকু, যে মর্যাদাটুকু, সেটুকু যেন পায়। তাই উনি যেমন রাজনৈতিক শোষণ নিপীড়ন নিয়ে কথা বলেছেন, উনি এইডসের মতো দুঃখ দুর্দশা বা রোগ নিয়েও, মানুষের যে ভোগান্তি, সেগুলো নিয়েও উনি সোচ্চার থেকেছেন। He formerly left public life in June 2004 before his 86th birthday, telling his adoring countrymen, "Don't call me, I'll call you." আচ্ছা,
আনুষ্ঠানিকভাবে উনি তার যে পাবলিক লাইফটা সেটা 2004 সালে উনি শেষ করেছিলেন। তার 86তম জন্মদিনে তিনি তার দেশবাসী, তার ভক্ত, গুণমুগ্ধ যে দেশবাসী ছিল তাদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন, আমাকে আর ডেকো না, আমি তোমাদের ডাকবো। But he remained one of the world's most revered public figures, combining celebrity sparkle with an unwavering message of freedom, respect, and human rights. কিন্তু তিনি রয়ে গেলেন সবচাইতে সম্মানিত, শ্রদ্ধেয় কিছু ব্যক্তিত্বদের মধ্যে একজন হিসেবে, এবং তার সেই ব্যক্তিত্বের সাথে আরও যোগ হয়েছিল তার তারকাসুলভ যে স্ফুলিঙ্গ ছিল নিজের ভেতরে, এবং সেটা কিসের স্ফুলিঙ্গ? উইথ অ্যান আনওয়েভারিং মেসেজ অফ ফ্রিডম, রেসপেক্ট অ্যান্ড হিউম্যান রাইটস। স্বাধীনতা, শ্রদ্ধা এবং মানবাধিকারের যে অবিচল বার্তাটা তিনি দিয়েছিলেন, সেই বার্তায় তার ভেতরে একটা তারকাসুলভ স্ফুলিঙ্গ তৈরি করেছিল। আর সেটাই কিন্তু তাকে বিশ্বের সবচাইতে পরিচিত, শ্রদ্ধেয়, চেনা মুখে পরিণত করেছিল, এবং তিনি সেভাবে রয়ে গেলেন। এখানে তার সম্পর্কে একটা উক্তি আছে, আমরা দেখি। পরবর্তী প্যারায় যায়, লেখা আছে কি, হি ইজ অ্যাট দি এপিসেন্টার অফ আওয়ার টাইম, ours in South Africa and yours wherever you are। অর্থাৎ তিনি আমাদের সময়ের কেন্দ্রবিন্দুতে আছেন, সাউথ আফ্রিকাতে আমাদের এই সময়ে, এবং তোমাদের সময়েও, তোমরা যেখানেই থাকো না কেন। অর্থাৎ তার আদর্শ এতই গুরুত্বপূর্ণ, এতটাই গুরুত্ব রাখে এবং আলোড়ন তুলেছিল যে সেটা সেই সময়ের সাউথ আফ্রিকার মানুষদের সময়ের কেন্দ্রবিন্দুতে যেমন তিনি রয়েছেন, ঠিক সেরকমভাবে যখন যেখানে যে মানুষই থাকুক না কেন, সাউথ আফ্রিকার বাইরের যারা মানুষ আমরা, আমাদের জন্য তিনি কেন্দ্রবিন্দুতে রয়েছেন। এটা একজনের উক্তি। কে বলেছেন কথাটা আমরা দেখি যে কার উক্তি। নেডিন গডাইমার, the South African writer and Nobel laureate for literature once remarked। আচ্ছা, এই মন্তব্যটা করেছিলেন সাউথ আফ্রিকান একজন রাইটার যিনি সাহিত্যে নোবেল পেয়েছিলেন, তিনি এই মন্তব্যটা করেছিলেন তার সম্পর্কে। আচ্ছা, পরবর্তী প্যারায় বলছে, The years Mandela spent behind bars made him the world's most celebrated political prisoner and a leader of mythic stature for millions of black South Africans and other oppressed people far beyond his country's borders। ম্যান্ডেলা যত বছর জেলে ছিলেন সেটা তাকে সবচাইতে সেলিব্রেটেড রাজনৈতিক বন্দীতে পরিণত করেছিল, এবং বলা যায় যে একজন পৌরাণিক উচ্চতায় তাকে স্ট্যাচার, মিথিক স্ট্যাচার, এক ধরনের পৌরাণিক মর্যাদা তাকে দিয়েছিল নেতা হিসেবে। সেটা কাদের কাছে? কৃষ্ণাঙ্গ যে সাউথ আফ্রিকানরা আছে তাদের কাছে তিনি, আমরা বাংলায় বলি না প্রবাদ পুরুষ, তো ওই ধরনের একটা প্রবাদ পুরুষে তিনি পরিণত হয়েছিলেন সাউথ আফ্রিকার জন্য, এবং তার দেশের রাজনৈতিক সীমানা পেরিয়ে আরও যেসব শোষিত নিপীড়িত মানুষ আছে তাদের জন্য তিনি সেরকম একজন প্রবাদ পুরুষে পরিণত হয়েছিলেন। Charged with capital offences in the 1963 Rivonia trial, his statement from the dock was his political testimony। মৃত্যুদণ্ডযোগ্য অভিযোগে অভিযুক্ত হয়ে তিনি আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে যে বক্তব্যটা দিয়েছিলেন সেটা ছিল তার রাজনৈতিক সাক্ষ্য। দেখি আমরা বক্তব্যটা কি ছিল। বক্তব্যটা ছিল, During my lifetime, I have dedicated myself to this struggle of the African people। আমার জীবদ্দশায় আমি নিজেকে আফ্রিকান মানুষদের সংগ্রামের জন্য উৎসর্গ করেছি। I have fought against white domination and I have fought against black domination। খুব তাৎপর্যপূর্ণ একটা কথা, দেখো, আমি শ্বেতাঙ্গ আধিপত্যের বিরুদ্ধে লড়েছি, আমি কালো বা কৃষ্ণাঙ্গ আধিপত্যবাদের বিরুদ্ধে লড়েছি।
অর্থাৎ কেউ কারোর উপর আধিপত্য করবে এটা উনি পছন্দ করেননি। I have cherished the ideal of a democratic and free society in which all persons live together in harmony and with equal opportunities. আমি সবসময় এমন একটা আদর্শ লালন করেছি, সেটা হচ্ছে গণতন্ত্র এবং মুক্ত সমাজ ব্যবস্থার একটা আদর্শ আমি লালন করেছি, যে সমাজে কিনা প্রত্যেকটা মানুষ শান্তিতে এবং সমান সুযোগ সুবিধার সাথে বসবাস করবে। হি টোল্ড দ্য কোর্ট। এই কথাটা উনি কোর্টকে বলেছিলেন। আরও বলেছেন, ইটস অ্যান আইডিয়াল আই হোপ টু লিভ ফর অ্যান্ড টু অ্যাচিভ। এটা এমন একটা আদর্শ যেটার জন্য আমি বেঁচে থাকার আশা করি এবং এই আদর্শটা বাস্তবায়িত করার বা অর্জন করার স্বপ্ন দেখি। বাট ইফ নিডস বি, যদি প্রয়োজন হয়, ইটস অ্যান আইডিয়াল ফর হুইচ আই এম প্রিপেয়ার টু ডাই। কিন্তু যদি প্রয়োজন হয় তাহলে এই আদর্শের জন্য আমি মরতেও প্রস্তুত। Friends adored Mandela and fondly called him Madiba. বন্ধুরা ম্যান্ডেলার খুব ভক্ত ছিলেন এবং ভালোবেসে তাকে মাদিবা বলে ডাকতেন, যেটা তাদের গোত্রে, উনি যে গোত্র থেকে, যে সমাজ থেকে উঠে এসেছেন, তাদের গোত্রীয় একটা নাম ছিল মাদিবা। এটা তাদের ভাষার শব্দ এবং তাকে মাদিবা বলে ডাকা হতো। People lauded his humanity, kindness and dignity. মানুষ তার মানবতা, তার দয়া এবং তার মর্যাদার কারণে তার প্রশংসা করেছিল। এবারে আমরা টেক্সটের সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ার্ড মিনিং এগুলো একটু চোখ বুলিয়ে নেব। প্রথম ওয়ার্ড শ্যাকল। শ্যাকলের মিনিং দেয়া আছে, সিনোনিম, অ্যান্টোনিম দেয়া আছে। এটা একটা নাউন। অ্যাপার্থিড, এই শব্দটা আমি তোমাদেরকে একটু আলোচনা করে দিই, যেহেতু শব্দটা একদম তোমাদের কাছে নতুন হওয়ার কথা। যখন পড়লাম তখনই বলে দিয়েছিলাম যে এটা সাউথ আফ্রিকার একটা সোশ্যাল সিস্টেম ছিল, যে কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গদের মধ্যে রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকারে যথেষ্ট তফাৎ ছিল, তারা একই ধরনের অধিকার পেত না। তো এই পার্টিকুলার যে বৈষম্যটাকে অ্যাপার্থিড বলা হতো। তো এটার কাছাকাছি শব্দ হিসেবে আমরা ডিসক্রিমিনেশন, যেটা আমাদের খুব পরিচিত শব্দ, সেপারেটিজম, এগুলো এটার অর্থ হিসেবে ব্যবহার করতে পারি। কিন্তু ডিসক্রিমিনেশন অনেক ধরনের হয়, সেপারেটিজমও অনেক ধরনের হয়। অ্যাপার্থিড হচ্ছে একটা বিশেষ ধরনের ডিসক্রিমিনেশন, যেটা ওই সাউথ আফ্রিকার যে সোশ্যাল সিস্টেমটা ছিল সেটা বোঝানোর জন্য ব্যবহার করা হচ্ছিল। আচ্ছা, আমি এক একটা স্লাইডে ক্লিক করছি, তোমরা স্ক্রিনে এক একটা করে নতুন ওয়ার্ড দেখতে পাবে। সেই ওয়ার্ডটা যখনই আসবে পজ করে সে ওয়ার্ড, সেটার মিনিং, সিনোনিম, অ্যান্টোনিম লিখে নেবে। আইকন, এটা একটা নাউন। তারপরে রিকনসিলিয়েশন, পুনর্মিলন, এটাও একটা নাউন। এমবডি, ভার্ব, ম্যানিফেস্টেশন, বহিঃপ্রকাশ। হিল, এটা একটা ভার্ব, মানে সুস্থ করা। কাজম, কাজম, ফাটল। এবার এপিসেন্টার, এটা একটা নাউন, মানে উপকেন্দ্র। লর্ড, প্রশংসা করা, এটা একটা ভার্ব, সিনোনিম, অ্যান্টোনিম দেওয়া আছে। তাহলে আমাদের 3 নম্বর সেকশন শেষ হয়ে গেল। এবারে তোমাদের জন্য হোমওয়ার্ক আছে, হোমওয়ার্কটা দেখে নাও। দেখো, ইংলিশ ফর টুডে বইটার ভেতরে কিছু এক্সারসাইজ আছে। 3 নম্বরে কিছু এমসিকিউ দেওয়া আছে, তারপরে 5, 6, 7, 8 এগুলোতে রিঅ্যারেঞ্জ এবং কিছু ফিল ইন দ্য গ্যাপস আছে। এগুলো কিছু উইথ ক্লুজ, কিছু উইদাউট ক্লুজ, যে ফিল ইন দ্য গ্যাপসের অ্যাক্টিভিটিগুলো আছে। এগুলো হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, টেক্সটের উপরে বেস করেই করা, যথেষ্ট ইজি। চেষ্টা করো, উত্তরগুলো কমেন্টে লিখো, আমি তোমাদেরকে সঠিক উত্তর জানিয়ে দেব পরবর্তী ক্লাসে। আর 4 নম্বরে যে আইটেমটা আছে ওপেন এন্ডেড কোয়েশ্চেন, ওটা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসের আলোচ্য বিষয়। নেক্সট ক্লাসটা মূলত ওপেন এন্ডেড কোয়েশ্চেনের উপর একটা বিস্তারিত আলোচনা থাকবে, যে ওপেন এন্ডেড কোয়েশ্চেন তোমরা
কিভাবে আনসার করতে পারো, কি কি ধরনের হতে পারে সেটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তাহলে এই হোমওয়ার্কগুলো করে ফেলতে ভুলো না। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে।